সো হ্যালো এভরিওয়ান, পিএইচপির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা পিএইচপির এই পর্বে পিএইচপি সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব পিএইচপিতে নালেবেল টাইপ কী হয়। গত পর্বেও আমরা পিএইচপির একটি ইন্টারেস্টিং টপিক মিক্স টাইপ নিয়ে আলোচনা করেছিলাম, আর সেখানটাতে জানতে পেরেছিলাম যে পিএইচপিতে মিক্স টাইপ আমরা কীভাবে লিখতে পারি। তো ঠিক সেরকমভাবেই নালেবেল টাইপ সম্পর্কে কিছুটা ধারণা রাখা আমাদের জন্য খুবই প্রয়োজন, কারণ আমরা যখন পিএইচপি নিয়ে কাজ করব তখন পিএইচপিতে এই ধরনের টাইপ আমাদের সচরাচর হয়তো আমরা সামনে দেখতে পারবো। তো সেই কারণে আমি আজকে এই নালেবেল টাইপ নিয়ে আলোচনা করছি। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে আমরা চলে যাব হচ্ছে জ্যাম্প, তারপরে হচ্ছে htdocs, আর তারপরে হচ্ছে পিএইচপি ক্লাসেস, আর দেন আমাদের আজকে যে ক্লাসের ফোল্ডারটা চলুন সেটা আমরা তৈরি করে নিই। তো সেটা হচ্ছে আমাদের 50। তো আমরা একটা কাজ করলাম, আমরা এটাকে সিলেক্ট করে Ctrl+C করে একবার Ctrl+V করলাম, তারপরে F2 বাটনটাকে প্রেস করে আমরা জাস্ট এখানটাতে 50 করে দিচ্ছি, আর এখান থেকে এগুলো সব রিমুভ করে জাস্ট এন্টারে প্রেস করলাম। ঠিক আছে। সো এবার চলুন আমরা জ্যাম্প সার্ভারটাকে ওপেন করে নিই, পাশাপাশি ভিএস কোডকে ওপেন করে নিই, তারপরে ভিএস কোডের মধ্যে আমরা জাস্ট এই 50 ক্লাসটাকে নিয়ে আসি। তো দেখুন আমাদের জ্যাম্প সার্ভার ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি স্টার্টে ক্লিক করুন অ্যাপাচেকে, অ্যান্ড জাস্ট মাইস্কুয়েলকে আমি স্টার্ট করে রাখলাম, যদি এখন প্রয়োজন নেই। তারপরে এটাকে জাস্ট মিনিমাইজ করে দিন। তো চলুন এবার আমরা আমাদের যে ফোল্ডারটা রয়েছে সেটাকে আমরা নিয়ে চলে আসি। তার জন্য আমরা চলে যাব হচ্ছে ফাইল, তারপরে হচ্ছে অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস। দেন এখান থেকে আপনি জাস্ট একটা কাজ করুন, আমাদের যে ফোল্ডারটা ছিল সেটা জাস্ট আমরা নিয়ে চলে আসি, জ্যাম্প htdocs, দেন হচ্ছে পিএইচপি ক্লাসেস, অ্যান্ড দেন একবার নিচে এসে ক্লাস 50কে চুজ করলাম আর অ্যাডে ক্লিক করে দিলাম, তারপরে ইয়েস। ঠিক আছে, দেখুন আমাদের ক্লাস 50 এখানে চলে আসলো। জাস্ট এটাকে ডাবল ক্লিক করুন। গত পর্বের আমাদের যে সমস্ত কন্টেন্টগুলো ছিল সেগুলো সব আমরা এখানটাতে রয়েছে। তো চলুন সবার প্রথমে আমরা একটা কাজ করি, সবার প্রথমে আমরা এই সব কিছুকে রিমুভ করে দিচ্ছি, শুধুমাত্র এই ডিক্লেয়ার স্ট্রিক্ট টাইপস ইকুয়াল টু 1 এটা থাকুক, এটা আমাদের প্রয়োজন হবে। এবার দেখুন আমরা যখন গত পর্বগুলোতে অনেক কিছু শিখেছিলাম, যেরকম ফাংশন শিখেছিলাম, প্যারামিটার শিখেছিলাম, আর্গুমেন্ট শিখেছিলাম, রিটার্ন টাইপ শিখেছিলাম, ইউনিয়ন টাইপ, মিক্স টাইপ শিখেছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম যে মনে করুন আপনার কোনো একটা ফাংশানে আপনি কোনো একটা স্ট্রিং আর্গুমেন্ট পাঠাতে চাইছেন। তো আপনি সেই ফাংশনটা কী করে করবেন? মনে করুন আপনি একটা ফাংশন ক্রিয়েট করতে চাইছেন, যে ফাংশনটাকে কিনা আপনি আর্গুমেন্ট হিসেবে আপনার নাম দেবেন, আর ওই ফাংশনটা কী করবে, আপনার নামটাকে জাস্ট প্রিন্ট করবে। ঠিক এতটাই সিম্পল একটা ফাংশন ক্রিয়েট করতে চাইছেন। তাহলে মনে করুন আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম, যে ফাংশনটার আমি নাম দিলাম যে প্রিন্ট মাই নেম। সো এখানে করলাম যে প্রিন্ট, তারপরে _my_name মনে করুন। ঠিক আছে। এইবার যেহেতু বললাম যে এই ফাংশনটাতে আপনি একটা আর্গুমেন্ট পাঠাবেন, তার মানে এই ফাংশনটা একটা প্যারামিটার এখানটাতে আমাকে দিতেই হবে। তাহলে মনে করুন আমি যেহেতু জানি যে আমরা এখানে টাইপ এন্টিং করতে পারি, তাই আপনি যে নামটা পাঠাবেন সেটা কী টাইপের হবে? স্ট্রিং টাইপের। তাই আপনি এখানে বললেন যে আপনি এখানে একটা স্ট্রিং টাইপের আর্গুমেন্ট এখানে অ্যাকসেপ্ট করবেন। তাই আপনি এখানে একটা প্যারামিটার ক্রিয়েট করলেন স্ট্রিং ফুল নেম বলে, full_name, সরি এখানে $full name হবে, স্ট্রিং $full name। ঠিক আছে। এইবার আপনি ভেতরের ফাংশনটাতে কী লিখলেন যে মনে করুন ফর দ্য মোমেন্ট আমি এখানটাতে জাস্ট ইকো করলাম যে ইকো, আর এখানটাতে করলাম ফুল নেম। ঠিক আছে, সেমিকোলন দিয়ে দিলাম। এটাই তো হওয়ার কথা, তাই না? তো এবার আমরা কি করব? এবার আমরা জাস্ট ফাংশনটাকে কল করতে পারি, তাই না? তাই আমরা এখান থেকে এটাকে কপি করলাম, এখানটাতে নিয়ে গেলাম, আর জাস্ট ফাংশনের পর একটা প্যারান্থেসিস অ্যাড করে, সেমিকোলন অ্যাড করে, এখানটাতে মনে করুন আপনি আপনার নামটা দিয়ে দিলেন। মনে করুন আমি এই মুহূর্তে এই নামটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। সো এবার যখন আমরা এটা দেবো, আর যখন আমরা আউটপুট দেখবো, চলুন একবার দেখা যাক। আমরা এখনও আউটপুট উইন্ডো খুলিনি, তো চলুন আমরা জাস্ট এই ফাইলটিকে একবার রান করে নিই। তো দেখুন যখনই আমরা ব্রাউজারের মধ্যে জাস্ট আমাদের যে ফাইলটা রয়েছে সেটাকে যখন রান করলাম, এই দেখুন ক্লাস 50 রান হচ্ছে। তো তখন দেখুন আমরা আমাদের নামটা দেখতে পাচ্ছি, তাই না? বেশ এতটাই ইজি ছিল। এইবার মনে করুন এই যে নামটা যেটা আসছে না, সেটা তো আপনি এখন নিজে দিলেন। তো পরবর্তীকালে আমরা বিভিন্ন রকমের জিনিস দেখব, যে এই যে নামটা আসছে সেটা ডেটাবেস থেকেও আসতে পারে। এবার এমনও হতে পারে যে আপনি কোনো একটা ফর্মেট থেকে ডেটাটা নিচ্ছেন, যে ইউজার একটা নাম কোনো একটা ফর্মের মধ্যে দিল, আপনি সেই নামটাকে আপনি এখানটাতে $নেমের মধ্যে স্টোর করছেন এরকম করে। সো $name ইকুয়াল টু এইটা এরকম করে স্টোর করছেন। আমি এখান থেকে জাস্ট এখানে দিয়ে দিলাম। এই যে নামটা আপনি এখন দেখতে পাচ্ছেন, এই নামটা মনে করুন যে ইউজার কোনো একটা ফর্মের মাধ্যমে দিয়েছে, আর সেটা আপনি এখানটাতে স্টোর করেছেন, আর তারপরে স্টোর করার পরে আপনি এই নামটাকে এই ফাংশনটার মধ্যে পাঠিয়ে দিচ্ছেন। তাই যথারীতি সেম আউটপুট আসার কথা, তাই না? আমরা যদি এটাকে সেভ করি, আমরা যদি এইখানে যাই একবার রিফ্রেশে প্রেস করি, দেখুন সেম আউটপুট আসছে। কিন্তু প্রবলেমটা কোথায়? আমরা যখন ফর্ম নিয়ে পরবর্তীকালে কাজ করব তখন আমরা দেখব যে ফর্ম কিন্তু কার উপর ডিপেন্ড করছে? ইউজারের উপর ডিপেন্ড করছে। তাই ইউজার চাইলে মনে করুন কোনো একটা ফর্মের ভ্যালু নাও দিতে পারে। তো এমনও একটা সময় আসবে যেখানটাতে দেখবেন যেহেতু এটা ইউজার ডিপেন্ডেন্ট, বা এই পুরো জিনিসটা আপনার উপর তো ডিপেন্ডেন্ট নয়, তাই না? কী ভ্যালু এখানে আসবে, তাই কোনো না কোনো সময় দেখবেন হয়তো এখানটাতে নাল ভ্যালুও চলে আসতে পারে, এরকম করে নাল। ঠিক আছে।
তো যদি আপনার এই ফাংশনটার মধ্যে আপনি এখন নাল ভ্যালু পাঠান, দেখুন তো আপনার ফাংশনটা কি রিটার্ন করে। আপনি যদি একবার এখানটাতে যান আর একবার রিফ্রেশে প্রেস করেন, দেখুন একটা এরর চলে আসলো। কি এরর বলছে? আনকট টাইপ এরর, প্রিন্ট মাই নেম আর্গুমেন্ট 1 ফুল নেম মাস্ট বি টাইপ অফ স্ট্রিং নাল গিভেন। দেখেছেন, যেহেতু আমরা এখানটাতে স্ট্রিক্ট করে দিয়েছি টাইপটাকে, আর এখানটাতে আমরা টাইপ ইন্টিং করেছি, তাই দেখুন এই ফাংশনটা কি বলছে যে তোমার তো এখানে স্ট্রিং পাঠানোর কথা, কিন্তু তুমি আমাকে কি পাঠিয়েছো? নাল পাঠিয়েছো, তাই এটা তো হবে না। তাই এই কারণেই আপনাকে এইখানটাতে একটা এরর দিয়েছে। দেখুন কত নাম্বার লাইনে দিয়েছে, এই যে দেখুন ক্লাস 50 এর ভিতরে থাকা index.php-র 5 নাম্বার লাইনে। দেখুন আমরা যদি এখন 5 নাম্বার লাইনে দেখি, এই যে এইখানটাতে দেখুন আমাদের এররটা হয়েছে, তাই না? তো এবার এই জিনিসটাকে করার জন্য আমরা এখানটাতে কি শিখেছিলাম বলুন তো? আমরা ইউনিয়ন টাইপ শিখেছিলাম, তাই না? যে আমরা যদি চাই যে এই ফাংশনটা নালটাকেও অ্যাকসেপ্ট করুক, তখন আমাদেরকে কি করতে হবে? জাস্ট এরকমভাবে এরকম একটা পাইপ সাইন দিয়ে এখানটাতে নাল লিখে দিতে হবে, তাহলেই তো ও নাল অ্যাকসেপ্ট করবে, তাই না? একদমই ঠিক তাই। দেখুন এবার কিন্তু আর এরর দেবে না। আমি যদি এখানে যাই রিফ্রেশ প্রেস করি, দেখুন আর এরর দিচ্ছে না। কারণ কি? কারণ আমি এখানটাতে নালটাকেও অ্যাকসেপ্ট করছি। এইবার কিছু কিছু সময় কোনো কোনো কোডিংয়ে আপনি দেখতে পারবেন যে অনেকে আছে এই নাল জিনিসটা এই ইউনিয়ন টাইপের মধ্যে দেয় না, তো তখন তারা নালেবল টাইপ ইউজ করে। তো নালেবল টাইপটা ঠিক দেখতে কেমন হয়? আপনার যদি মনে হয় যে এই যে আর্গুমেন্টটা বা এই যে প্যারামিটারটা আমি তৈরি করেছি এটা নালও নিতে পারে, তাহলে আপনি যেখান থেকে এই যে টাইপ হিন্টিংটা শুরু করেছিলেন না, তো মনে করুন সেটার আগে এরকম একটা কোশ্চেন মার্ক দিয়ে দিন, ঠিক আছে? তো এই কোশ্চেন মার্কটাই বোঝায় যে এই যে আর্গুমেন্টটা এটা স্ট্রিংয়ের পাশাপাশি নালকেও অ্যাকসেপ্ট করবে। এর মানে হচ্ছে এটাই, এটাকেই বলা হয় নালেবল, ঠিক আছে? অর্থাৎ এটা নাল ভ্যালু নিতে সক্ষম। তো মনে করুন আমি এটাকে জাস্ট সেভ করলাম, ঠিক আছে? করার পরে এবার চলুন আমরা যদি আরেকবার রিফ্রেশে প্রেস করি, দেখুন সেম আমাকে কিন্তু কোনো এরর দিল না, তাই না? এখন কিন্তু আমি কোনো নাল লিখিনি এখানটাতে, দেখুন জাস্ট একটা কোশ্চেন মার্ক দিয়েছি, কিন্তু অ্যাজ ইট ইজ পুরো আগের মতোই কিন্তু কাজ করছে, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু আমার হচ্ছে না, তাই না? আর এটাকেই বলা হয় নালেবল টাইপস। আপনারা যখন পরবর্তীকালে পিএইচপির বিভিন্ন রকমের প্রজেক্টে কোডিং দেখবেন, তো তখন দেখবেন এই নালেবল টাইপটার অপারেটর অনেকে ইউজ করে থাকেন। পিএইচপি 7-এর পর থেকে এই নালেবল টাইপটাকে ইন্ট্রোডিউস করা হয়, আর অনেকেই আছেন যারা এই নালেবল টাইপটাকে ইউজ করেন, অনেকে আছেন যারা এরকমভাবে পাইপ সাইন দিয়ে তারপরে নাল লেখাটা পছন্দ করেন। তো জাস্ট এই জিনিসটা জেনে রাখা যে যখনই কোনো একটা কোডিং এরকম টাইপের দেখবেন যে ফাংশনের মধ্যে এরকম একটা কোশ্চেন মার্ক রয়েছে, তো এইটার মানেটা কি? তো যাতে তখন আপনাদের মধ্যে কোনো রকম জাস্ট কনফিউশন কাজ না করে, তো সেই কারণেই এই জাস্ট জিনিসটাকে টপিকটাকে ইন্ট্রোডিউস করা, যে এটাই হচ্ছে নালেবল টাইপ। এইবার দেখুন একটা জিনিস দেখাই, আমরা গত পর্বে মিক্সড টাইপ শিখেছিলাম, তাই না? তো এই জিনিসটা কিন্তু আপনি যে কোনো টাইপের সাথে দিতে পারেন, এমন নয় যে শুধুমাত্র স্ট্রিংয়ের সাথে এটা কাজ করে। আপনি যতগুলো টাইপ হিন্টিংয়ের টপিকে যখন টাইপগুলো শিখিয়েছিলাম, তো সেই সমস্ত কিছুর সাথেই আপনি এই জাস্ট নালেবল টাইপটাকে ইউজ করতে পারেন। তো এইবার হচ্ছে আমরা গত পর্বে মিক্সড টাইপ শিখেছিলাম, তাই না? এবার দেখুন আমরা যখন মিক্সড টাইপ শিখেছিলাম তখন আমি জাস্ট এটাকে বাদ দিয়ে দিই, তো আমি এখানটাতে লিখে রাখলাম যে মিক্সড, ঠিক আছে? তো আমরা যখন মিক্সড টাইপ শিখেছিলাম তখন কি ছিল? আমরা জানি যে মিক্সড টাইপের মধ্যে অলরেডি কিন্তু নাল রয়েছে, ঠিক আছে? তাই দেখুন আমি যদি এটাকে এখন সেভ করি, এখানে যাই রিফ্রেশে প্রেস করি, দেখুন এটা কিন্তু কাজ করছে। তাই মিক্সড টাইপের মধ্যে যেহেতু অলরেডি নাল রয়েছে, তাই আপনি যদি তারপরেও এখানটাতে এরকমভাবে নালেবল ইউজ করেন তখন কিন্তু আপনাকে এরর দিয়ে দেবে। দেখুন আমি যদি এখানটাতে সেভ করি, আমি যদি এখানে যাই রিফ্রেশে প্রেস করি, দেখুন একটা এরর দিয়ে দিল যে টাইপ মিক্সড ক্যান নট বি মার্কড অ্যাজ নালেবল সিন্স মিক্সড অলরেডি ইনক্লুডস নাল, ঠিক আছে? তাই জাস্ট যখন আপনি মিক্সড ইউজ করবেন তখন এই নালেবল অপারেটর কিন্তু দেবেন না, ঠিক আছে? অন্যান্য টাইপের ক্ষেত্রে আপনি জাস্ট এই নালেবল টাইপটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে? এইবার আরেকটা জিনিস দেখাই, যে দেখুন আমাদের আগেরটা কী ছিল, আমি জাস্ট কন্ট্রোল জেড করলাম, এরকম ছিল। তো দেখুন এটা ছিল আর্গুমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যে আর্গুমেন্টটা পাস করবেন সেটা স্ট্রিংও হতে পারে আবার নালও হতে পারে, তাই না? তো সেরকমভাবে রিটার্ন টাইপের ক্ষেত্রেও আপনি সেম দিতে পারেন। তো মনে করুন আমি এখানটাতে ভ্যালুটাকে ইকো না করিয়ে আমি এখানে কি করছি, আমি ভ্যালুটাকে রিটার্ন করাচ্ছি, ফাংশনটা থেকে রিটার্ন করাচ্ছি, ঠিক আছে? সরি রিটার্ন, এটা ভুল হয়েছে, ঠিক আছে? আমি রিটার্ন করাচ্ছি। তো রিটার্ন আমি কি করাচ্ছি এখন বলুন তো? স্ট্রিং করাচ্ছি। তাই আমি এখানটাতে কোলন দিয়ে দেবো স্ট্রিং, ঠিক আছে? তাহলে এটা কি করবে? একটা আমাকে স্ট্রিং টাইপের ডেটা রিটার্ন করবে। আর এই ফাংশনটা যেহেতু একটা ভ্যালুকে রিটার্ন করছে, তাই আমাদের উচিত এই ভ্যালুটাকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করা। তাই আমি এখানটাতে করলাম যে $full_name, বা মনে করি আমরা এরকম করে দিলাম যে প্রিন্টেড নেম, ঠিক আছে? আমরা এই ভেরিয়েবলের মধ্যে এই যে ভ্যালুটা যেটা রিটার্ন হলো সেটাকে আমরা এখানটাতে সেভ করলাম, ঠিক আছে? তো এটাকে সেভ করলাম, আর জাস্ট এই যে প্রিন্টেড নেম,
আমরা এটাকে এখানটাতে ইকো করে দিচ্ছি এরকম করে, নাহলে তো আমাদেরকে এটা দেখাবে না, ঠিক আছে। তাই দেখবেন যখনই আমরা জিনিসটাকে জাস্ট এক্সিকিউট করবো তখন দেখবেন আমরা একটা এরার পাবো। তাই চলুন রিফ্রেশ করা যাক। তো দেখুন এখানটাতে একটা এরার দেখাচ্ছে, এরারটাকে ভালো করে পড়ুন তো কী বলছে। দেখুন আপনারা বুঝতে পেরে যাবেন যে আনকট টাইপ এরর, প্রিন্ট মাই নেম রিটার্নস ভ্যালু মাস্ট বি টাইপ অফ স্ট্রিং নাল রিটার্নড। কী বলেছে যে এই ফাংশনটা একটা স্ট্রিং টাইপের ডেটাকে রিটার্ন করার কথা ছিল কিন্তু নাল রিটার্ন করছে, তাই না? কারণ নাল তো রিটার্ন করবেই, আমি ওকে ভ্যালু কি দিয়েছি, নাল দিয়েছি, সেই নালটা এখানটাতে গেল। এখানটাতে কেন অ্যাকসেপ্ট করলো? কারণ এখানটাতে আমি নালেবেল অপারেটর ইউজ করেছি। আর দেখুন যখন আমি রিটার্ন করছি তখন এই রিটার্ন হওয়া ভ্যালুটা আমি বলে দিচ্ছি যে রিটার্ন হওয়া ভ্যালুটা সবসময় স্ট্রিংই হবে, তাই না? তাই আমরা এই রিটার্ন টাইপের জায়গাতেও আমরা এরকম নালেবেল অপারেটরটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে, বা নালেবেল টাইপটাকে ইউজ করতে পারি আপনি বলতে পারেন। সো জাস্ট দেখুন আমরা যখনই এখানটাতে এই নালেবেল টাইপটা দিয়ে দিলাম তখন দেখবেন আমাদের আর কোনো এরার শো হবে না। আমরা এটাকে সেভ করলাম, আমরা এখানে যাব, রিফ্রেশ করব, দেখুন অ্যাজ ইট ইজ আবার কিন্তু কোনো এরার শো করছে না, ঠিক আছে। তাই এই নালেবেল সম্পর্কে জানাটা কিন্তু খুবই প্রয়োজন, খুব ভালো করে জিনিসটাকে বুঝবেন। আর দেখুন এখানটাতে আমরা নাল পাস করছি, তাই এখন এরকম দেখাচ্ছে। যদি এখানটাতে আপনি আবার আগের মতো কোনো একটা নাম পাস করেন তাহলে কি হবে, ওই সেম নামটা দেখবেন ও কিন্তু আবার পাস করলো, বা এখানটাতে দেখুন আউটপুটে দেখাচ্ছে, তাই না? জাস্ট যখন আবার নাল পাঠাবেন তখন ও জাস্ট কিছুই শো করবে না, বাট আমাকে কিন্তু কোনো এররও দেবে না, কারণ আমরা পুরোপুরিভাবে এররটাকে এখানটাতে হ্যান্ডেল করেছি যে যদি নাল হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করব, আর রিটার্ন যদি নাল হয় তাহলেও সেটা আমি অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। তো এটাই হচ্ছে নালেবেল টাইপ। আশা করি আপনারা বুঝতে পারলেন যে পিএইচপিতে নালেবেল টাইপ কী হয় আর কীভাবে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। আর আপনারা যারা আজকের এই ক্লাসটিতে নতুন রয়েছেন তাদেরকে আমি রিকমেন্ড করবো যে আপনারা কাইন্ডলি এই ভিডিও ডিসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন। সেখানটাতে আমার বিভিন্ন চ্যানেলের বা বিভিন্ন ফেসবুক পেজের লিঙ্কসগুলো রয়েছে, কাইন্ডলি সেই সমস্ত চ্যানেলগুলোতে আপনারা ভিজিট করবেন, আর সেই সমস্ত চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে রাখবেন, আর পেজে ভিজিট করে আপনারা কাইন্ডলি সেটাকে ফলো করে রাখবেন, যাতে করে আমি যখনই ফেসবুক পেজে হোক বা চ্যানেলে হোক কোনো ভিডিও দিই না কেন তার নোটিফিকেশন যাতে সবার আগে আপনি পেতে পারেন। আর আজকের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।